যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ভাঙচুর আগুন গুড়িয়ে দেয়া হয়েছে শেখ মুজিবের বাড়ি। স্বৈরাচারের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। খুলনা বরিশালের শেখ হাসিনার স্বজনদের বাড়ি ভেঙে দিয়েছে ছাত্র জনতা। অপ্রত্যাশিত প্রাণেরও অধিকার আছে পৃথিবীর আলো বাতাসে। দেখভালের দায়িত্ব নিচ্ছে মাতোয়াইল শিশু হাসপাতাল। এবং রোজার আগে খাতুনগঞ্জে অপ্রত্যাশিতভাবে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। শুল্ক কমানো সহ সরকারের নানা পদক্ষেপের প্রভাব পড়েছে বাজারে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার অনলাইন বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটি। সেখান থেকে এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সানি মৃধা। সানি, ধানমন্ডি ৩২-এর সবশেষ অবস্থা জানাবেন। ধানমন্ডির ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটি কিন্তু গতকাল রাতেই বিক্ষুব্ধ জনতারা এসে ভাঙচুর করে পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে রাত ১১টার দিকে কিন্তু এখানে ক্রেন, বুলডোজার নিয়ে সেটা ভাঙার কার্যক্রম শুরু হয়। সেটি এখনও কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই যে বাড়ির প্রধান যে ফটকগুলো ছিল সেগুলো কিন্তু এখন পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। অবশিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু এখনও ভাঙার কার্যক্রম চলছে। অর্থাৎ এখনও একটি ক্রেন কিন্তু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল, শেখ হাসিনার পিতার যে বাড়িটি ছিল সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখনও কিন্তু সেই রাতের এই সন্ধ্যা রাত থেকে সন্ধ্যা ৮টা থেকে যে পরিমাণে সাধারণ জনতা এসছিলেন সেই ধারাবাহিকতা কিন্তু এখন আছে, যদিও রাতের তুলনায় অনেকটাই কম। তারপরও অনেকেই এখানে আমরা কথা বলেছি তারা সারা রাত এখানে ছিলেন। পাশাপাশি এখনও কিছুক্ষণ আগেও স্লোগান দিচ্ছিলেন। বিশেষ করে আমরা যদি এই বিল্ডিংয়ের লেখাগুলো দেখা, এখানে কিন্তু স্বৈরাচারী অনেক লেখা কিন্তু লিখে রেখেছেন এখানে আসলে আগত বিক্ষুব্ধ জনতারা। আমি যদি আরেকটু বলি আপনার যেটা দেখাতে চাই যে এখনও কিন্তু আগুন কিন্তু এখনও জ্বলছে। যে আগুনটি গতকাল রাতে জ্বালানো হয়েছিল সেই আগুনের কিন্তু এখনও কিছু কিছু জায়গায় জ্বলছে। পাশাপাশি কিন্তু ভবনগুলো এখানের যে শেখ মুজিবুরের যে বাড়িটি ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। উৎসুক জনতা কিন্তু পাশের বিল্ডিংয়ে উঠে সেইগুলো দেখছে। একই সাথে কিন্তু অনেকেই পরিজন নিয়েও আসছে। ফজরের ঠিক পরপরই কিন্তু অনেকেই দেখেছি এখানে তারা এসছেন এই ৩২-এর যে শেখ মুজিবুর বাড়িটি ভাঙার চিত্রটি দেখতে আসলে এখানে আসছেন। মূলত গতকাল রাতে যে ফেসবুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুকে তার নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আবারও উত্তেজিত হয়ে যায় বিক্ষুব্ধ জনতারা। এরপরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া মূলত বিগত গেল বছরের জুলাই আগস্টে যে ধরনের হত্যাকাণ্ড আসলে আওয়ামী লীগ সরকারের অধীনে হয়েছে, যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে, সেই জায়গায় শিকার হয়েছে জনতার মাঝখান থেকে খুব আমাদেরকে তারা আসলে বলেছে তাদের সেই খুব কিছু কিন্তু এই ধরনের এখনো শেষ পর্যায়ে বলা যায় যে ভাঙার কার্যক্রম ক্রেন কিন্তু এখনো জায়গায় তিনি একসময় থাকতেন, সেই বাড়িটা কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে যদি বলি গতকাল রাতে শেখ হাসিনার যে স্বামী মহেশ মিয়া তার বাড়িতেও কিন্তু বিক্ষুব্ধ জনতারা গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, যেটা আমরা সেখানেও গিয়েছিলাম সেখানেও দেখেছি সেখানেও দেখেছি প্রায়
প্রত্যেকটা ফ্লোরই ভাঙচুর চালানো হয়েছে, মানে বাড়িটি ভেঙেছে, পাশাপাশি আগুনও ধরিয়ে দিয়েছে। এখনও যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখনও কিন্তু যে উৎসুক জনতার যে ভিড়টি রয়েছে এই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িকে কেন্দ্র করে, সেটি কিন্তু এখনও অনেক লোকজন এখানে আছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারাও কিন্তু এই যে ক্রেনটির সাথে তারাও হচ্ছে যে তাদের যে কোনো ধরনের সহযোগিতা তারা করছে, অর্থাৎ তারা আমাদেরকে যতটা বলছে যতক্ষণ পর্যন্ত এই যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি আছে সেই পুরোপুরি না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন। তো ধানমন্ডির 32 থেকে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষুব্ধ ছাত্র জনতার উচ্ছেদ অভিযান নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। সানি মৃধা যুক্ত ছিলেন ধানমন্ডি 32 থেকে। 6 মাস পর আবারও ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ঢাকা। বিপ্লবী স্লোগানে জনসমুদ্রে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়া হয়, ভাঙা হয় বুলডোজার দিয়ে। একই সময় শেখ হাসিনার বাসভবন সুধার সদনেও আগুন দেয় বিক্ষুব্ধরা। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও জনতার ঢল থামানো যায়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে ছাত্র জনতার এমন ঢল নামে ধানমন্ডি 32-এ। এ সময় বিক্ষুব্ধ জনতারা দাবি করেন বিদেশে থেকে ফ্যাসিবাদীরা নতুন চক্রান্ত করছে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। 5 আগস্টের 6 মাস পর রাজধানীর বুকে আবারও দেখা গেল ছাত্র জনতার বিক্ষোভ। জনসমুদ্রে পরিণত হয় ধানমন্ডি 32। সবার কণ্ঠে আবারও স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লবী স্লোগান। এরপর ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙতে শুরু করে বুলডোজার। এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার আস্তানা জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজারটা ভেঙে গুড়া করে দিচ্ছে। আনন্দের ভাত ভেঙে গেছে, মনে হচ্ছে সাগরে জোয়ার এসেছে। বাংলাদেশ থেকে বাকশালের আস্তানা দূর হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার একাংশ তখন ধানমন্ডির 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। বাধা দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু ছাত্র জনতার এই জনস্রোত যেন বাধা মানবার নয়। ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। শেখ হাসিনার শাস্তির দাবিও জানান কেউ কেউ। এ সময় বিক্ষুব্ধ জনতা জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কোনো সাধারণ তৃণমূল থেকে একদম উপর মহল পর্যন্ত কোনো নেতা কর্মীর সামান্যতম অনুশোচনা নাই। আমার কাছে মনে হয় এইটা ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিবাদ হওয়ার গোডাউনটা বন্ধ করে দেওয়া হলো। এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, তারুণ্যের ঐক্যের আরেকটি রাত দেখল বাংলাদেশ। এই পুরো জায়গাটি একটা সময় ছিল জাদুঘর, স্মৃতির মিনার, কিন্তু এখন সেটি যেন একদম বিপরীত, যার মূল কারণই স্বৈরাচারী মনোভাব। আর যারা ছাত্র জনতা এখানে এসেছেন তারা বলছেন আগামীতে কেউ যেন কখনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তারই নিদর্শন হয়ে থাকুক এই পুরো জায়গাটি। শাহাদাত অফর, এখন, ঢাকা। পলাতক শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় শেখ মুজিব ও হাসিনার মুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে দেন আন্দোলনকারীরা। পাশাপাশি গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রথমবারের মতো অনলাইনে ভাষণের ঘোষণার পর থেকে উত্তাল সারা দেশ। এরপরই ফ্যাসিবাদীর চিহ্ন মুছে দেওয়ার ঘোষণা দিয়ে সরব হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে আবারও যেন জাগ্রত হয় জুলাই আগস্ট আন্দোলনের চেতনা। ফ্যাসিবাদের আইকন মুছে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব হল, শেখ হাসিনা ও শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের নাম ফলক ও ভিত্তি ফলক ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সে এখানে পালিয়ে গেছে, কিন্তু তার যারা এখানে আছে
তাদেরকে সে লেলিয়ে দিচ্ছে আবার ছাত্র জনতার বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত ওদের নিরাপদে আমরা হলের ভিতরে প্রবেশ করাতে না সক্ষম হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে আছি। এছাড়া মুজিববাদ মুছে দাও স্লোগান দিয়ে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়া একই সময় চট্টগ্রাম মেডিকেল কলেজে শেখ মুজিবের মুরাল ভাঙেন আন্দোলনকারীরা। ছাত্র জনতা আসলে ঘুমিয়ে যায়নি, ছাত্র জনতা জাগ্রত আছে। শেখ হাসিনা যতবার কথা বলার চেষ্টা করবে, ছাত্র জনতা, দেশের সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে নস্যাৎ করতে যে পরিকল্পনা প্রকাশ করেছে, আমরা তরুণরা এটাকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। বুধবার রাত 8:30টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সিলেট সিটি কর্পোরেশনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় জুলাই গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী ফ্যাসিস্টের যে নতুন পায়তারা সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা মাঠে আছি। এছাড়া রাতে খুলনার শেরেবাংলা রোডে শেখ হাসিনা চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। এই শেখ বাড়ি থেকে খুলনার যত সন্ত্রাসী কার্যক্রম, যত সিন্ডিকেট, যত টেন্ডারবাজি সবকিছু এখান থেকে পরিচালিত করা হতো। এটা একটা ফ্যাসিবাদের আখড়া ছিল। শেখ বাড়ি থেকেই খুলনার যত ফ্যাসিবাদের ফ্যাসিবাদের কার্যক্রম এখান থেকেই হইতো। আমরা ফ্যাসিস্টদের দোসর, তাদের মতাদর্শ, তাদের লুট তরাজ সিস্টেম, পুরো জিনিসটাকে আমরা দুমড়ে মাটিতে মিশিয়ে দেব। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ও নামফলক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রাত 10টার দিকে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হন। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তামসিদ মির্জা, এখন। অপ্রত্যাশিত প্রাণ, কারো নিবিড় ভালোবাসার বলি হয়ে সেই প্রাণের কখনো ঠাঁই হয় ডাস্টবিন অথবা ময়লার ভাগাড়ে। যুদ্ধ জয়ের অতি মানবীয় শক্তি কখনো কখনো সুযোগ দেয় পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠার। আবার কোনো প্রাণের শরীর নিথর হয় পৃথিবীর আলো দেখার কয়েক ঘন্টার মধ্যেই। তবে মাতোয়াইল শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এমন প্রাণের পরিচয় গোপনের শর্তে দেখভালের দায়িত্ব নিতে চায়। রেজন বাঁধনের ছবিতে জানাবেন শারমিন পুতুল। নতুন প্রাণীর চোখের মায়ের মুগ্ধতায় আচ্ছন্ন এই হাসপাতালের দায়িত্বরত সবাই, তাই আদর করে নাম রেখেছে মুগ্ধ। ওর জন্ম আজন্ম পাপ কিনা সেই প্রশ্ন করার মানুষ কই। কোনো এক নরপশু জন্মের পরেই মৃত্যু কামনা করে ওকে ফেলে গেছে সাইনবোর্ড এলাকার ময়লার ভাগাড়ে। শুরু হয় অতি মানবীয় শিশুটির জীবনযুদ্ধ। মৃত্যুকে চোখ রাঙানি দিয়ে বেঁচে যাওয়া শিশুটির স্থান হয় রাজধানীর মাতোয়াইল শিশু সদন হাসপাতালে। জীবনযুদ্ধের এমন গল্প শুধু মুগ্ধের নয়, কত শত অতি মানবীয় নবজাতকের যুদ্ধ জয়ের গল্প পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গত 6 বছরে 210 জন নবজাতককে পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের 2024 সালের হিসেব অনুযায়ী সারা দেশে 12 মাসে মোট 94 জন নবজাতক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 64 জনের মৃত। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে দেশের 6টি ছোটমণি নিবাসে 2017 থেকে 2021 পর্যন্ত 4 বছরে 10,898 জন পরিত্যক্ত শিশু আশ্রয় পায়। পরিবার পাওয়া এমন একটি শিশুর পূর্বার গল্প করব আমরা। মায়ের কোলে পূর্বার হাসিতে হাসে পুরো পরিবার। তার নির্দোষ কান্না মায়ের জীবনের অর্থ পূর্ণ করে। শিশুটিকে জীবনে পেয়ে পূর্ণতা পেয়েছে পুরো পরিবারে। যে জন্মদাত্রী মা পূর্বাকে ফেলে গেছে তার প্রতি কৃতজ্ঞতার সুর এই মায়ের কণ্ঠে। আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে ওকে কল দেয়,
ওর সাথে একদিন কথা না হইলে মানে 2-3 বার কথা না হইলে ওনারা একদম অস্থির হয়ে যায়। ও এত ওয়েলকামড আমাদের ফ্যামিলিতে, ও এত প্রিসিয়াস আমাদের জন্য। প্রতিদিন আমরা ওর জন্যই ঘরে ফিরি। মানুষকে কি বলবো, হয়তো খুব অসহায় মুহূর্তে ওকে ফেলে যাইতে হয়েছে কাউকে, তাই আমি কোনো অভিযোগ করবো না, বরঞ্চ আমি থ্যাংক ইউই বলবো তাকে। আপনি ফেলে গেছেন বলে আমি একটা সন্তান মা হয়েছি। অপ্রত্যাশিত এমন প্রাণীর আশ্রয়ের ভূমিকায় মাতোয়াইরের মাতৃসদন হাসপাতাল। 42 জন নবজাতককে উদ্ধারের গল্প শুনব এই হাসপাতালের কর্ণধারের কাছ থেকে। সামাজিক শুধু স্ট্যাটাস বজায় রাখার জন্য রাস্তাঘাটে যদি বাচ্চা ফেলে দিতে হয়, তারা যেন বাচ্চাটাকে ডাস্টবিনে, পুকুরে বা বিভিন্ন জায়গায় ফেলে না দিয়ে তারা যেন সরাসরি আমাকে একটু ফোন দেন। বাংলাদেশে যেই প্রান্তে হোক না কেন, যত টাকা খরচ হোক, অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে লাগানোর পর সমস্ত দায় দায়িত্ব ইনশাল্লাহ আমি নেব। পৃথিবীতে প্রতিটি শিশুরই জন্ম হয় নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু যখন সেই স্বপ্ন শুরু হয় রাস্তার ধারে একাকিত্ব কান্না নিয়ে, তখনই আমাদের সমাজের মানবিক মূল্যবোধ কতটা সংকটে তাই প্রকাশ পায়। এই শিশুরা শুধু পরিত্যক্তই নয়, মানবিকতারও উদাহরণ বটে। এই শিশুদের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব শুধু কারোর একার নয়, আপনার, আমার, রাষ্ট্রের, সবার। শারমিন পুতুল, এখন, ঢাকা। প্রতি বছর রমজানের আগে খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চললেও এবছর পাল্টে গেছে সেই চিত্র। দাম বাড়ার বিপরীতে উল্টো কমে গেছে ছোলা, চিনি, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম। আমদানি বেশি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। শুল্ক কর কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় বাজারের চিত্র পাল্টেছে বলে দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে শেব রহমানের প্রতিবেদন। রমজানে দেশে 60,000 টন খেজুরের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডির প্রতিটি দোকানেই এখন ভরপুর খেজুর। আছে আজওয়া, মেরজুল, জাহেদি, সাফাউই, মরিয়ম সহ অন্তত 10 জাতের খেজুর। দুবাই, সৌদি আরব, মিশর, আলজেরিয়া সহ বেশ কিছু দেশ থেকে এসেছে এই খেজুর। শুল্ক কমায় চলতি বছর খেজুর আমদানিতে ব্যয় কমেছে 15%। প্রভাব পড়েছে পণ্যের দামেও। সব ধরনের খেজুরের দাম কমেছে। সরকারও যদি আগে 2 বছর 3 বছর আগে দিয়ে যেই রকম মানে ওই একদম কাস্টম এই রোজার রমজানের জন্য যদি একদম ডিউটি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো। রমজানে ছোলার চাহিদা 1 লাখ টন। এবছর গেল 1 মাসেই পণ্যটির আমদানি হয়েছে 93,000 টন। এছাড়াও আগের ছোলাও রয়েছে এবং নতুন আরও পণ্য আসার অপেক্ষায়। সব মিলিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে অনেকটাই দিশেহারা আমদানিকারকরা। এরই মধ্যে খাতুনগঞ্জে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। পণ্য এলে দাম আরও কমে যাওয়ার শঙ্কা তাদের। সব ডালে আপনার প্রচুর আমাদের মজুত আছে এবং স্টক রয়ে গেছে। ওই কারণে আমাদের সেলটা বর্তমানে যে সেল করতেছে কেজি 10 থেকে 5 টাকা পর্যন্ত কেজি লোকসান যাচ্ছে। চিনির বাজারেও সংকট নেই। গত বছরের তুলনায় কমেছে দাম। রমজানে পণ্যটির 3 লাখ টন চাহিদার বিপরীতে গত 1 মাসে আমদানি 1,79,000 টন। এছাড়াও চট্টগ্রাম বন্দরে 1 লাখ টন চিনি খালাসের অপেক্ষায়। না দুবাই থেকে আসতেছে, ইম্পোর্ট হয়েছে, থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই। তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। রমজানে ভোজ্য তেলের 3 লাখ টন চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 4 লাখ টন। এছাড়াও মোটর ডাল আমদানি হয়েছে 1,08,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে মসুর ডাল এসেছে 62,000 টন। বিপুল আমদানি হলেও শতভাগ মার্জিন দিয়ে ছোট আমদানিকারকদের ঋণপত্র খুলতে হচ্ছে। এতে বড় গ্রুপের সাথে প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন তারা। এলসি খোলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ব্যাংক সুবিধা দিচ্ছে, কিন্তু মার্জিন 100% নিচ্ছে। এইটা সমস্যা হচ্ছে। আগে পূর্বে ছিল 30%, 40%, ওটা তো এলসি হতো, এখন এটা হচ্ছে না। 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন আমদানিকারক রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার 365 জন রোজার পণ্য এনেছেন। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি আমদানিকারক পণ্য নিয়ে আসবেন, তখন একটি বাজারে প্রতিযোগিতামূলক বাজার হবে। সেক্ষেত্রে পণ্যের দাম স্থিতিশীল থাকবে।
সেক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানিদের পক্ষে সম্ভব হয় না। যেটি আমরা বিগত দিনে দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। তবে এখন থেকেই বিপণন এবং বাজারে মজুদ ব্যবস্থা তদারকির দাবি জানিয়েছেন আড়তদার ও পাইকাররা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। রাজশাহীর বাজারগুলোতে সবজির পর্যাপ্ত যোগানে বেড়েছে বেচাকেনা। ভরা মৌসুমে দাম কম থাকায় স্বল্প মূল্যে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে নগরীর খড়খড়ি হাট থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, বাজারে স্বল্প দামে সবজি আর কতদিন পাওয়া যাবে? কোন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, দরদাম জানাবেন। মুক্তি, রাজশাহীতে এবারে সবজির যে চাষবাস হয়েছে সেটি 5,500 হেক্টর জমিতে, এবং এটি আসলে শুরুর দিকে যতটা আসলে বিপর্যয়ের মধ্যে ছিল, পরবর্তী সময়ে কিন্তু সেটি ভালো উৎপাদন হয়েছে এবং কৃষক এখন প্রত্যেক দিনই আসলে বাজারে সরবরাহ করছে এই সমস্ত সবজি। এবং যেহেতু বিভিন্ন প্রকারের সবজি রয়েছে, যার কারণে এই যে সবজির সরবরাহ সেটি বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে সব ধরনের সবজি কিন্তু আসলে বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এবং কয়েকদিন থেকেই কিন্তু গেল কয়েক সপ্তাহ থেকেই সবজির দাম আসলে কমেছে, যার কারণে প্রত্যেকটি সবজি থাকার কারণেই এখন এটির একটির দাম আরেকটির উপরে প্রভাব ফেলে সেটি কমেছে। সেক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করছি, 30 টাকা পিসের বাঁধাকপি এখন 6 টাকা পিস বিক্রি হচ্ছে, ফুলকপি 5 থেকে 6 টাকা পিস বিক্রি হচ্ছে, বেগুন যেটি 40 টাকা কেজি ছিল সেটি 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আলুর দাম কমে এসেছে, 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া আজকে বাজারে অনেক বেশি লক্ষ্য করছি আমরা, যেটি কিনা 15 থেকে 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দামটি খানিকটা বেশি, কেননা করলা এই অঞ্চলটাতে খানিকটা কম চাষ হয়, যার ফলে করলা 60 টাকা কেজি দরে আজকে বিক্রি হতে আমরা দেখেছি। এগুলো প্রত্যেকটি আসলে খুচরা মূল্য। এছাড়া আমরা পাইকারি মূল্যে আসলে দেখেছি এর থেকে 3 থেকে 4 টাকা কম দামে আসলে পাওয়া যাচ্ছে। সিমের দাম আজকের বাজারে যেটি গেছে সেটি 8 থেকে 10 টাকা কেজি দরে। এবং এই যে সবজি পাওয়া যাচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে এই যে রবি মৌসুম, সেই রবি মৌসুম শেষ হতে কিন্তু এখনও 2 থেকে 2.5 মাস সময় আসলে যাবে। এর মধ্যে আসলে এই যে সবজির যে সরবরাহ সেটি আরও আসলে ঘনীভূত হবে, বাড়বে। এর ফলে যেই দামটি আছে তার থেকে তুলনামূলকভাবে কম হতে পারে। সাধারণত আমরা যেটি লক্ষ্য করে থাকি যে রমজান আসলে সবজির দাম আসলে একটু বাড়তে থাকে, তবে এবারে আসলে যে বিষয়টি আসলে লক্ষ্য করা যাচ্ছে মুক্তি, যে মার্চের প্রায় 2 থেকে 3 তারিখ থেকেই আসলে রোজা শুরু হচ্ছে। সেক্ষেত্রে যেমন পেঁয়াজের সরবরাহ যথেষ্ট থাকবে, মরিচের সরবরাহ যথেষ্ট থাকবে, এবং বেগুনি এর জন্য আসলে বেগুন এবং শসা, গাজর এগুলোর যে চাহিদা থাকে সেটি সরবরাহ পর্যাপ্ত থাকবে বলছে কৃষক। সুতরাং আজকের বাজারে যে মূল্য সেটি আরও সরবরাহ বাড়লে সেটি কমে আসবে এবং এর পর্যাপ্ত সরবরাহ থাকবে বলছে এখানকার বাজারি এবং আড়তদাররা। তো মুক্তি, এই ছিল খড়খড়ি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী থেকে। বরিশালে অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার কাছে জিম্মি নগরবাসী। এদিকে প্রায় 6 বছর পর ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স নবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে এতে যানবাহনগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা যাবে, পাশাপাশি আদায় হবে কোটি টাকার রাজস্ব। লাইসেন্স নবায়নের সুযোগ পেয়ে খুশি চালকেরাও। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাবেন অমিত হাসান। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করে প্রায় 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা। গেল প্রায় 10 বছরে নগরীতে এই বাহনের সংখ্যা বেড়েছে নিয়ন্ত্রণহীনভাবে। দীর্ঘদিন ধরেই বরিশাল মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনায় চলছে অনিয়ম। ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইকের দাপটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তায় নামলেই নাকাল হতে হয় নগরবাসীকে। না আছে এদের কোনো লাইসেন্স সরকারি, না আছে কোনো প্রশিক্ষণ, না জানে এরা ট্রাফিক আইন, এই বিষয়ে তাদের ন্যূনতম ধারণা পর্যন্ত নাই। আমরা হাঁটা চলা গাড়ি উপরে উঠে দেয়, এদিক দিয়ে উঠে দেয়, ওদিকে উঠে দেয়, এই বিভিন্ন আছে। এই বেশি আমাদের আসলে সাধারণ জনগণের জন্য একটু দুর্ভোগী হচ্ছে। বাচ্চারা পারাপার হওয়া, অনেকক্ষণ বসে থাকতে হয় আর এক পারে। আপনার দেখা যায় যে পার থেকে এই পার আসবে, তারা ভয়ে আসতে পারতেছে না। প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনের দৃষ্টি দেওয়া দরকার কিভাবে গাড়ি চললে ভালো হয়। আগে তো কিছু অটো আসলে এদিকে ঢুকতে দিত না, এখন তো অ্যাভেলেবেল ঢোকে।
নগরী জুড়ে 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা চললেও সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত মাত্র 7,610টি। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি ব্যাটারি চালিত হলুদ ইজি বাইকের লাইসেন্সের নবায়নের কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এতে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে নীতিমালার আওতায় আনা যাবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। তাদেরকে আমরা সিস্টেমে নিয়ে আসবো। এখন পর্যন্ত যেহেতু আমাদের যে 2,610 ভিতরে 1200 মতো আর কি হয়ে গেছে, পর্যায়ক্রমে যদি আস্তে আস্তে যদি বাড়ে তখন আমরা হয়তো এরকম চিন্তা ভাবনা করবো যে সকালে অর্ধেক বিকালে অর্ধেক। 2 বছরের বকেয়া ফি মওকুফ করে 4 বছরের জন্য 24,000 টাকায় লাইসেন্স নবায়নের সুযোগ পাওয়ায় খুশি চালকরাও। এতে নগরীতে যানজট নিরসনের পাশাপাশি আয়ও বাড়বে বলে মনে করেন তারা। একই সাথে নগরীর 4টি পয়েন্টে স্ট্যান্ড নির্মাণ ও সব রুটের ভাড়ার তালিকা প্রণয়নের দাবি শ্রমিক ইউনিয়নের। সিটি কর্পোরেশন থেকে যে 7,610টি লাইসেন্স দিয়েছে, আমরা সম্পূর্ণ লাইসেন্সের নবায়ন চাই এবং আমরা বৈধতা দিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমেই চলাচল করতে চাই। প্রশাসনের সাথে আমরা চাই সবসময়ের জন্য এটা সহযোগিতা করতে, যানজট নিরসন থাকবে, এটা আমরা কথা দিতে পারি। ভালো হবে, আমরা চলাইতে মজা পাবো, গাড়ি কিছু কমবে, গাড়ি কমবে আমরা পয়সা কিছু চান আয় করতে পারবো। সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের এটা তাদের অনীহের জন্য এই যানজট তৈরি হইতেছে। আমরা তাদের কাছে বসতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই। এদিকে নগরীর যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগও। নানা উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে নগরীর যানজট নিরসন হবে বলছে তারা। ওয়ার্কশপগুলো আমরা বন্ধ করে দিয়েছি, সেই ওয়ার্কশপে আর তৈরি হচ্ছে না, যার জন্য আমার যানজটটা একটু নিয়ন্ত্রণে হচ্ছে। প্লাস আমরা শহরের যে বাইরের যে গাড়িগুলো শহরে ঢুকতো সেগুলো আমরা 3টা পয়েন্টে, চেক পয়েন্ট কালীজিরা, গড়িয়ারপাড় এবং হিরন পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে, আমরা ঢুকতে দিচ্ছি না। বরিশাল সিটি কর্পোরেশনের বিগত 3 মেয়রের আমলে 7,610টি ইজি বাইকের টোকেন দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে 2,610টি ব্যাটারি চালিত ইজি বাইকের লাইসেন্স নবায়নের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। অমিত হাসান, এখন বরিশাল। ৬৬টি আখ মারাই মৌসুম পার করেছে জামালপুরের জিল বাংলা চিনিকল। এর মধ্যে 48 মৌসুমেই লোকসান। মাথায় 656 কোটি টাকা ঋণের বোঝা নিয়েই চলছে চলতি মৌসুমের মারাই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে চিনিকলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তবে লভ্যাংশ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জামালপুর জিল বাংলা সুগার মিল। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে 1958 সালে কারখানা সহ 150 একর জমি নিয়ে প্রতিষ্ঠা করা হয় মিলটি। 1016 টন আখ মারাই এবং 10,150 টন চিনি উৎপাদনে সক্ষম এই মিলে প্রথম আখ মারাই কার্যক্রম শুরু হয় 1958 থেকে 59 সালে। স্বাধীনতার পর 1972 সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখনো পর্যন্ত চিনিকলটি 66টি মৌসুমে আখমারাই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র 18টি মৌসুমে। আখ চাষিদের অভিযোগ সুগার মিলের সিন্ডিকেট আর নানা জটিলতায় বছরে বছর বাড়ছে লোকসানের পরিমাণ। তাদের দাবি মিলের মূল্য নির্ধারণ, পরিশোধ জটিলতা এবং সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। এছাড়া সময় মতো আখ সরবরাহ করতে না পারায় খেতেই আখ শুকিয়ে যায় বলে জানান তারা। জিল বাংলায় এই আখের এই সমস্যা, এই পুঁজি, আর কোনো সমস্যা নাই। টাকা কম, এই কোন সেই কোন, আর কোনো সমস্যা নাই। এই পুঁজির সমস্যা, এলাকার সমস্যা মনে করেন মেলো মাঝে মাঝে চেনের সমস্যা হয়। এটাই এই ফসলটি ঘরে আসতে প্রায় 16 মাস থেকে 18 মাস সময় লেগে যায়। অন্যান্য ফসলের সঙ্গে তাল মিলিয়ে আখের মূল্য যেন আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে জিল বাংলা সুগার মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 656 কোটি 75,72,365 টাকা। বৃহৎ এই ঋণের অর্ধেকের বেশি ব্যাংকের সুদ। বিশাল এই ঋণের চাপ নিয়েই 67তম মারাই কার্যক্রম চালাচ্ছে মিলটি। এই চাকরি দিয়ে কোনো পোষায় না, সংসার পোষায় না। 200 টাকা বেতনে 10 বছর দেখুন দেয় না, চাকরি করতে আছে। গত বছর মাত্র 1.5 মাস চলছে মেল, এই বাদে একটু টার্গেট নিচে যে 3 মাস চালানো যাবে কিনা। যদি চিনির পাশাপাশি আমাদের মিল যদি বাই প্রোডাক্ট কোনো তৈরি করা হয় তাহলে আশা করে যে লাভমুখ পাওয়া যাবে। সবাইকে আহ্বান করব যে অন্যান্য চাষের পাশাপাশি আপনারা আখ চাষটা করুন, এই মিলটাকে আপনারা টিকে রাখুন। আর সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর দপ্তর থেকে আমাদের 5 বছর মেয়াদী আমাদের রুটম্যাপ কার্যক্রম শুরু করেছেন। আশা করতেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই জিল বাংলা সুগার মিলও নো প্রফিট নো লসে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। চীনের কলটিকে আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এখন জামালপুর। ঝিনাইদহে কোনো কাজে আসছে না কোটি টাকার সেতু। উদ্বোধনের 3 বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে দুর্ভোগ শেষ হয়নি স্থানীয়দের। অভিযোগ আছে প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে কোটি টাকা। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। 2021-22 অর্থ বছরে নির্মাণ করা হয় 15 মিটার দৈর্ঘ্যের এই সেতু, যাতে খরচ হয় 65 লাখ টাকার বেশি। তবে সংযোগ সড়ক না থাকায় এই সেতু কোনো কাজে আসছে না চলাচলকারীদের। ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবার, কাশীপুর, সিমলা, রোকনপুর সহ বেশ কিছু এলাকার মানুষ চলাচল করে এই পথ দিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সিমলা রোকনপুর ইউনিয়নের ফাঁকা মাঠে তৈরি করা হয় এই সেতুটি। নির্মাণের সময় কৃষকের সুবিধার কথা বলা হলেও বর্তমানে রাস্তার অভাবে তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন এক জায়গায় ব্রিজ করেছে যে ব্রিজই কোনো একজন মানুষও যেতে পারবে না, কারণ ব্রিজের কোনো সংযোগ, কোনো রাস্তাই তো নেই। ব্রিজে আমাদের গ্রামের কোনো উপকার আসবে কিনা আদৌ সম্ভব না। ব্রিজটা মূলত আমাদের উপকারের জন্য, আমাদের ব্রিজ উপকার হচ্ছে ক্ষতি বেশি হচ্ছে। এই ব্রিজের সাথে সাথে আমাদের রাস্তা সংস্কারের দরকার। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় ফসল পরিবহনে প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। প্রকল্পের নামে সরকারি টাকা হরিলুট করা হয়েছে বলছেন স্থানীয়রা। ব্রিজটা যখন সরকার আমাদের জন্য করেছে, তাহলে আমাদের সুযোগের জন্য তো করেছে, কিন্তু সেই সুযোগটা আমাদের যখন রাস্তা নাই, তার কারণে আমাদের ধান চাই, আমরা এই রাস্তায় আসার আমাদের কোনো রাস্তা নাই। তো সামান্য একটু রাস্তার কারণে 2-3 কিলোমিটার গাড়ি করে মাথায় করে মানুষ ধান বা আখ গাড়ি করে এনে উঠছে। বছরে আমরা 20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে। তবে এই প্রকল্পের বর্তমানে কোনো অফিসের সন্ধান মেলেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামকে এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 15 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান সূর্য এন্টারপ্রাইজ। এখন ঝিনাইদহ। গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটি ঢেলে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে ফিলিস্তিন সহ গোটা আরব বিশ্বে বইছে নিন্দার ঝড়। গাজাবাসীকে অন্য কোনো দেশে পাঠিয়ে বিধ্বস্ত উপত্যকাটিতে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ইচ্ছাটি আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন অনেকেই। তবে ইসরায়েলিরা ট্রাম্পের এই পরিকল্পনাকে স্বাগত জানালেও এটি কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্নও তুলেছেন তারা। তহিদুর রহমানের প্রতিবেদন। যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি আগ্রাসন থেকে আপাতত নিস্তার পেলেও ধ্বংসস্তূপে রূপ নেয়া নগরীতে পাহাড় সমান চ্যালেঞ্জের মুখোমুখি লাখ লাখ গাজাবাসী। বিধ্বস্ত বসতভিটায় ফিরলেও খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে তাদের জীবন থেকে এখনও পিছু ছাড়েনি দুঃখ দুর্দশা। তবুও স্বপ্ন দেখেন নিজ জন্মভূমি গাজাকে নতুন করে গড়ে তোলার। এই যখন অবস্থা, তখন যুক্তরাষ্ট্রের কবজায় রেখে গাজাকে ঢেলে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। গাজা দখলে নিতে ট্রাম্পের দেয়া প্রস্তাবে নিন্দার ঝড় তুলেছেন উপত্যকাটির বাসিন্দারা। কিছুতেই পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে অন্য কোনো দেশে যেতে চান না তারা। بحجة انه يعمرنا، طب ما انت من الاساس انت اللي ساعدت اسرائيل على الدمار اللي احنا شايفينه هذا. وبالتاكيد مخطط الرئيس الامريكي دونالد ترامب سيفشل، لان الغزي متمسك بارضه، متمسك بوطنه، بترابه وطني. من ركام، خرجنا من دمار، خرجنا من حرب، استنزاف، إبادة جماعية، لا أعلم في أي لحظة سيأتينا الموت من كل جانب ومن كل فج عميق. لكن গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। এমনকি গাজা নিয়ে ট্রাম্পের ইচ্ছাকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করেছেন দোহায় থাকা হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে ওআইসি সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান তিনি। نحن نطالب الرئيس الحية وفصائله المقاومة مسنودا بأمته العربية والإسلامية سيفشل كل المخططات الهادفة إلى ترحيل الشعب الفلسطيني وإخراجه من أرضه. গাজা দখল, শাসন ও নিয়ন্ত্রণে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ইয়েমেন ও জর্ডান সহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ করেন জর্ডানের এক সাংসদ। এমনকি ট্রাম্পের এই ইচ্ছাকে নিছক পাগলামি বলেও আখ্যা দিয়েছেন অনেকেই। وكل ما يقوله ليس إلا مجرد تصريحات ترامب
غير واقعية لأنه الوطن لا إلها. هذا لا يجوز أن يصدر عن دولة عظمى الولايات المتحدة الأمريكية. هذا ما صدر عن ترامب يعتبر خرق للشرعية الدولية والقانون الدولي. ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলিরা। তবে এটির বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শুধু তাই নয়, এই মুহূর্তে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বেশিরভাগ ইসরায়েলি। And I think he's got the right idea. How to implement it is a different story. But if anybody can do it, it'll be Trump. Saudi Arabia, most important thing to all of us is to get the hostages back. 60,000-এর বেশি গাজাবাসীকে হত্যার পর প্রথম পর্যায়ে 19 জানুয়ারি থেকে 42 দিনের জন্য হামাসের সাথে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয় ইসরায়েল। এর আওতায় ধাপে ধাপে চলছে বন্দি বিনিময়। 33 জিম্মির বিনিময়ে প্রায় 1900 কারাবন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ইসরায়েলের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 27 বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তনের খুব কাছাকাছি বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সহ অন্তত 7টি বুথ ফেরত জরিপ বলছে 70 আসনের মধ্যে 41টি আসনে জয় পেতে পারে ভারতীয় জনতা পার্টি। আর গেলতির নির্বাচনে দাপট ধরে রাখা আম আদমি পার্টিকে সন্তুষ্ট থাকতে হবে 28টি আসন নিয়ে। হঠাৎ কেন জরিপে এগিয়ে বিজেপি, কিংবা কি কারণে ঘুরে যেতে পারে নির্বাচনের ফলাফল, জানাবেন সতীর্থ কর্মকার। ডিভি রিসার্চ, চাণক্য স্ট্র্যাটেজিস, জেভিসি, পোল ডায়েরি, পিপলস ইনসাইট, পিমার্ক কিংবা পিপলস পোলের মতো 7টি নির্ভরযোগ্য সূত্রের বুথ ফেরত জরিপ বলছে 27 বছরের খরা কাটিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের 70টি আসনের 40টিতে জয় পেতে যাচ্ছে বিজেপি। যদিও এসব বুথ ফেরত জরিপের তথ্য একাধিকবার ভুল প্রমাণ হতেও দেখা গেছে। 100 কোটিরও বেশি মানুষের চোখ ছিল এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়েছেন 699 প্রার্থী। 14,000-এরও বেশি পোলিং স্টেশনে ভোট দিয়েছেন 1.5 কোটিরও বেশি ভোটার। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 58%। 2020-এর বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির 62টি আসনের বিপরীতে মাত্র 8টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। অথচ এবারের এক্সিট পোলে দেখানো হচ্ছে 30টির বেশি আসন পাওয়ার সম্ভাবনাই নেই দিল্লির ক্ষমতাসীন আম আদমির। বুথ ফেরত এই জরিপে বিজেপির জয় জয়কারের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে গেল 10 বছরে একাধিক সংবাদ সম্মেলনে যমুনা নদীর দূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। 2015 ও 2020 সালের নির্বাচনী ইশতেহারেও এর উল্লেখ ছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, যমুনা নদীর দূষণ বন্ধ ছাড়াও দিল্লির পয়ঃনিষ্কাশনের দায়িত্ব নেয়ার পরেও 2 মেয়াদে তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় জনপ্রিয়তা হারিয়েছে আম আদমি পার্টি। প্রশ্ন উঠেছে কেজরিওয়ালের সত্যবাদিতা নিয়েও। দুর্নীতি বিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেজরিওয়াল। ক্ষমতা গ্রহণের পর মদ বিক্রির লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগে কেজরিওয়াল সহ আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। নির্বাচনের সুবিধা পেতে কেজরিওয়ালের বিরুদ্ধে এই দুর্নীতিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। বুথ ফেরত জরিপে সেই আভাসই দেখা যাচ্ছে, এমন দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। এছাড়া ভারতের দিল্লি একমাত্র রাজ্য যেখানে মধ্যবিত্ত শ্রেণীর ভোট গুরুত্ব পায় সবচেয়ে বেশি। মধ্যবিত্ত শ্রেণীর এই 67% ভোটার মূলত বিজেপি ও মোদি ম্যাজিকে মজেছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। ফলে এই বিশাল ভোট ব্যাংকই আম আদমি পার্টির জন্য কাল হয়ে আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি 32-এ ছাত্র জনতার ভাঙচুর, আগুন গুড়িয়ে দেয়া হয়েছে শেখ মুজিবের বাড়ি। স্বৈরাচারের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। খুলনা বরিশালের শেখ হাসিনার স্বজনদের বাড়ি ভেঙে দিয়েছে ছাত্র জনতা। অপ্রত্যাশিত প্রাণেরও অধিকার আছে পৃথিবীর আলো বাতাসে, দেখভালের দায়িত্ব নিচ্ছে মাতোয়াইল শিশু হাসপাতাল।
এবং রোজার আগে খাতুনগঞ্জে অপ্রত্যাশিতভাবে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। শুল্ক কমানো সহ সরকারের নানা পদক্ষেপের প্রভাব বাজারে। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/এখন।